প্রিয় দর্শক, বিস্তারিত খবরের প্রথমেই দেখে নেব আজকের 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। সরাতে হবে দোকান, এসপ্ল্যানেডের 528 ব্যবসায়ীদের কাছে গেল নোটিশ। যন্তর মন্তরে পুলিশের পোশাকে হামলার ছকও ছিল হামিমের, বিস্ফোরক তথ্য সামনে আনলো বেঙ্গল। কোনো রাঁধুনি দিদির কাজ যে যাবে না, ভাতা বেড়ে 3000, বড় আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগে পরিবারের নামে বিমানবন্দরের নাম রাখা হতো, অন্ধ্রে বিমানবন্দর উদ্বোধনে কংগ্রেসকে তোপ মোদির। টাকার বিনিময়ে এজেন্ডা বিক্রি, আরশোলা বিক্ষোভে সরকার ফেলা ষড়যন্ত্র দেখছেন শক্তিমান মুকেশ। দৃশ্যমের মতো টুইস্ট, অস্ট্রেলিয়ায় থাকা স্বামীর কঙ্কাল মিলল কারখানার মেঝের 12 ফুট নিচে। কিভাবে খুন করেছিলেন স্ত্রী, নৃশংস হত্যাকাণ্ডের পর্দাফাঁস। যদি বলি সমস্ত জায়গায় তোলাবাজি বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি, বিচ্যুতি আছে বললেন শ্রমিক। মর্মান্তিক ঘটনা, বাবার স্কুটি থেকে ছিটকে পড়ে 2 সন্তানের মৃত্যু বিটি রোডে। মধ্যরাতে শুরু রাজ্যে জনগণনার প্রক্রিয়া, নিজের ফর্ম কিভাবে পূরণ করবেন। জল্পনায় সিলমোহর, 3 বছরের চুক্তিতে মোহনবাগানে এলেন ছাংতে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবর নিয়ে। বেআইনি নির্মাণ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সরকারি সম্পত্তি দখল করলে তার বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নিয়ে যথাযথ পদক্ষেপও করেছে রাজ্য সরকার। এবার ফের একবার এলো নোটিশ, তবে কোনো উচ্ছেদের নোটিশ নয়। এসপ্ল্যানেডে মেট্রো স্টেশন সম্প্রসারণের জন্য সাময়িক মার্কেট সরানোর নির্দেশ দিল ব্যবসায়ীদের কাছে। আগামী 26শে অগাস্টের মধ্যে ময়দান মার্কেট খালি করার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দপ্তরকে। জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরের গুরুত্বপূর্ণ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন নির্মাণের কাজ এগিয়ে নিতে বড় পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি নির্মিত হবে ময়দান মার্কেটের নিচে। এই প্রকল্পের স্বার্থে মার্কেটের মোট 528 জন ব্যবসায়ীকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী 26শে অগাস্টের মধ্যেই তাদের দোকান খালি করে স্থানান্তরণের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রাজ্য সরকারের পূর্ত দপ্তরের তরফে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ীদের অস্থায়ীভাবে কলকাতা পুলিশের মাউন্টেন প্যাডিক মাঠে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এই মেট্রো স্টেশন তৈরি করা এবং ব্যবসায়ীদের স্থানান্তর করা নিয়ে অতীতে একাধিক টানাপোড়েন চলেছে। রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল ওই ময়দান মার্কেট ব্যবসায়ীদের স্থানান্তরকরণের কাজ। বিগত সরকারের বিদায় বেলায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ব্যবসায়ীরা স্থানান্তর হতে রাজি হয়। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই স্টেশন নির্মাণের কাজকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়াই প্রশাসনের লক্ষ্য। প্রকল্পের কাজ শুরু করতে নির্ধারিত সময়ের মধ্যেই মার্কেট খালি করার প্রক্রিয়া সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই করিডোরের মেট্রোর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। ভিক্টোরিয়া স্টেশন তৈরির কাজ দ্রুত শুরু হয়েছে। টানেল বোরিং মেশিন ভিক্টোরিয়া পর্যন্ত মাটির তলায় এসে পৌঁছেছে। এই অবস্থায় এসপ্ল্যানেডের মেট্রোর কাজ দ্রুত শুরু করতে চায় রেল বিকাশ নিগম লিমিটেড কর্তৃপক্ষ। শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক নয়, দিল্লির যন্তর মন্তর আন্দোলনের সময় নাশকতার ছক কষেছিল সন্দেহভাজন জৈশ-ই মোহাম্মদ জঙ্গি হামিম মন্ডল বলেই অভিযোগ। পাকিস্তান থেকে নির্দেশ আসত তার কাছে। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনই সব বিস্ফোরক তথ্য সামনে আনলো বেঙ্গল এসটিএফ। তবে তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করলো না তারা। হামিমকে কিভাবে ধরা গেল এদিন তাও জানালেন বেঙ্গল এসটিএফ এর আইজি গৌরব শর্মা। বর্ধমান শহর থেকে হামিম মন্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকে শোরগোল পড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখছিল হামিম। কিভাবে হামিমের তথ্য পেলেন গোয়েন্দারা? এদিন সাংবাদিকদের বৈঠকে এসটিএফ এর আইজি গৌরব শর্মা বলেন, কয়েকদিন আগেই তারা ইন্টেলিজেন্স ইনপুট পান হাওড়ার এক মন্ত্রীর ছেলেকে অপহরণ করার পরিকল্পনা করা হচ্ছে। ওই মন্ত্রীর ছেলেকে হানি ট্র্যাপে ফেলার চেষ্টা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে তদন্তে নেমেই হামিম মন্ডলের নাম জানতে পারে এসটিএফ। হাওড়ার পিলখানার বাসিন্দা হামিম গত কয়েক মাস ধরে বর্ধমানে থাকছে। তারপরই বর্ধমান থেকে হামিমকে গ্রেপ্তার করা হয়। হামিমকে জিজ্ঞাসাবাদ করে কি জানতে পারা গিয়েছে সেই সম্পর্কে এসটিএফ এর আইজি বলেন, হামিম মন্ডলকে কাস্টাডিতে নিয়ে জেরা করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি আমরা। যাদের সঙ্গে হামিমের যোগাযোগ রয়েছে সেই হ্যান্ডেলের নাম রয়েছে রানা ইউজের। ইনস্টাগ্রামে তাদের ফলো করত হামিম। ইনক্রিপ্টেড চ্যাটের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত। সেটা খতিয়ে দেখতে গিয়ে দেখলাম এটা পাকিস্তান থেকে হ্যান্ডেল করা হয়েছে। পাকিস্তান থেকে অপারেট হওয়া শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যুক্ত রয়েছে। এই হ্যান্ডেলগুলি উগ্রপন্থী প্রচার করে যুবকদের টার্গেট করত, এমনটাই অভিযোগ উঠে আসছে। হামিমকে কিভাবে পাকিস্তান থেকে ব্যবহার করা হতো সেই সম্পর্কে গৌরব শর্মা বলেন, একে দিয়ে এখানে একটা নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করা হয়। এছাড়া কিছু টার্গেট তৈরি করা। হামিম নেটওয়ার্ক তৈরির চেষ্টা করেছে। আমরা কয়েকজনের নাম পেয়েছি, এখনই সব বলছি না। মুখ্যমন্ত্রীর উপর হামলার পরিকল্পনা ছিল। মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর হামিম যে নজর রেখেছিল সে তথ্য পাওয়া গিয়েছিল। এসটিএফ এর আইজি বলেন,
আমরা জানতে পেরেছি হামিম মণ্ডলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকেও টার্গেট করার পরিকল্পনা ছিল। মুখ্যমন্ত্রীর গতিবিধি জানত। মুখ্যমন্ত্রীর কোনো আনগার্ডেড মুভমেন্ট থাকলে জানাতে বলা হয়েছিল। দিল্লিতে ছাত্র আন্দোলনে নাশকতার পরিকল্পনা ছিল। সম্প্রতি নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে নেমেছিলেন পড়ুয়ারা। সেই আন্দোলনে বড়সড় নাশকতার পরিকল্পনা করা হয়েছিল পাকিস্তান থেকে, এমনটাও অভিযোগ উঠে আসছে। বেঙ্গল এসটিএফ এদিন বলে, দিল্লিতে সম্প্রতি যে ছাত্র আন্দোলন ছিল সেখানেও নাকি নাশকতার পরিকল্পনা ছিল বলেও অভিযোগ। একাধিক অভিযোগ উঠে আসছে এই হামিমের বিষয়ে। পাকিস্তান থেকে হামিমের অ্যাকাউন্টে কত টাকা এসেছে তা খতিয়ে দেখা হবে বলেই জানালেন গৌরব শর্মা। হানির ট্র্যাপে ফেলানোর জন্য অর্পিতাকে ব্যবহার করত হামিম বলেও অভিযোগ উঠে আসছে। সমস্ত কিছুর তদন্ত চলছে, এমনটাই জানা যাচ্ছে। কলকাতায় ইসকনের মাধ্যমে মিড ডে মিল প্রকল্পের সূচনা উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শহরের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে খাবার বিতরণ শুরু হয়েছে। তিনি বলেন, এটি একটি আধুনিক ও প্রয়োজনীয় উদ্যোগ। তাঁর দাবি, সরকারি অর্থে যে খাবার এতদিন দেওয়া হতো তা প্রকৃত অর্থে পুষ্টিকর খাবারের পর্যায়ে পড়তো না। মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুরো এলাকায় 500টি বিদ্যালয়ে 44,000 পড়ুয়াকে নিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। আগামী 3 মাসের মধ্যে 2.5 লক্ষ পড়ুয়ার কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার সবকিছু ছাত্রপিছু বরাদ্দ 10 টাকা করেছে, তবে ইসকন যে মেনু তৈরি করেছে তা এই বরাদ্দের মধ্যে সম্ভব নয়। তার কথায় এই উদ্যোগে অনেকেই সহযোগিতা করেছেন এবং এটা দান নয়, এটা আপনাদের কর্তব্য। তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তার দাবি, অর্থশালী পরিবারের মানুষ সাধারণত সরকারি স্কুলে সন্তানদের পাঠান না। ইসকনের দেওয়া মেনুতে ভাত, খিচুড়ি, পোলাও সহ বিভিন্ন খাবার থাকবে। মিড ডে মিল নিয়ে সমালোচনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি সামনে আসার পর না জেনেই সমালোচনা করা হয়েছে। তিনি বলেন, আন্ডা করে মিছিল বের করে দিলেন। তার ঘোষণা, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সপ্তাহে 2 দিন ডিম দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এরপরই সমালোচকরা চুপ করবেন এবং হিংসা নিয়ন্ত্রণ করবেন। মিড ডে মিলের রাঁধুনিদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, তাদের নিয়ে মিছিল হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। পাশাপাশি রাঁধুনি দিদি বোনদের মাসিক ভাতা 2000 টাকা করে বাড়িয়ে 3000 করা হলো। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, সেখানে অতিরিক্ত হিসেবে দুধ ও ফল দেওয়া হয়। 34+15 বছর ক্ষমতায় থাকা ব্যক্তিদের সোমবার এসে খাবারের স্বাদ নেওয়ার আহ্বান জানান। তাঁর কথায় পরিবর্তনটা স্বাদের হয়েছে। শেষে তিনি বলেন, ইসকনের সঙ্গে তাঁর সম্পর্ক আজকের নয়, সেবক শুভেন্দু অধিকারী হিসেবেই তিনি এই উদ্যোগের পাশে থাকবেন। শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরমে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই সেখানে দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে তোপ দাগলেন তিনি। বললেন, আগে দেশের বিমানবন্দরগুলির নামকরণ করা হতো একটি পরিবারের নামে। আমরা সেই সংস্কৃতি বদলে দিয়েছি। বিমানবন্দরের নামকরণে পুরনো রীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার দেশের সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের নামে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলোর নামকরণ করেছে। আমরা অযোধ্যার বিমানবন্দরের নাম বাল্মীকির নামে এবং পাঞ্জাবের বিমানবন্দরের নাম সন্ত রবিদাসের নামে রেখেছি। এনডিএ সরকার সিদ্ধান্ত নিয়েছে, অন্ধ্রের নতুন বিমানবন্দরটির নামকরণ করা হবে স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর নামে। গত 1 দশকে ভারতের বিমান পরিষেবায় যে পরিবর্তনগুলি ঘটেছে সেগুলো তুলে ধরেন মোদী। তিনি উল্লেখ করেন, 2014 সালের আগে দেশে মোট চালু বিমানবন্দরের সংখ্যা ছিল 74টি। বর্তমানে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 166তে, অর্থাৎ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণকে নির্দেশ করে। আগে দেশের বিমানবন্দরগুলির নামকরণ করা হতো একটা পরিবারের নামে। আমরা সেই সংস্কৃতিকে বদলে দিয়েছি। জানা গিয়েছে, প্রায় 5,000 কোটি টাকা ব্যয়ে অন্ধ্রপ্রদেশ নয়া এই বিমানবন্দরটি নির্মাণ করেছে জিএমআর গ্রুপ। বিমানবন্দরটির যাত্রী পরিবহনের ক্ষমতা প্রতি বছর প্রায় 60 লক্ষ, তবে আগামী দিনে তা বাড়িয়ে 4 কোটি করা হবে বলে সূত্রের খবর। বিমানবন্দরটির রানওয়ে প্রায় 3,800 মিটার দীর্ঘ। বোয়িং ড্রিমলাইনারের মতো আধুনিক ওয়াইড বডি বিমান চলাচলের জন্য উপযোগী এই বিমানবন্দরটি। আগামী 17 আগস্ট থেকে বিমানবন্দরটিতে বাণিজ্যিক বিমান ওঠানামা করবে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে বিরূপ মত পোষণ করেছেন কঙ্গনা রানাউত, স্বদেশ বেরির মতো সেলিব্রিটিরা। এবার সেই তালিকায় নয়া সংযোজন শক্তিবান মুকেশ খান্না। আরশোলার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন এই বর্ষিয়ান অভিনেতা। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিল এই সংগঠন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে মুকেশের অভিযোগ, ককরোচ একটি নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করছে। সরকারকে ক্ষমতাচ্যুত করাই মূল লক্ষ্য। দেশের বাইরে থেকেও সাম্প্রতিক সময়ে ভারতের পরিস্থিতি সম্পর্কে অবগত মুকেশ খান্না সিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেছেন, আমি এখন ভারতের বাইরে আছি, কিন্তু ইনস্টাগ্রাম, রিলস, ইউটিউবের মাধ্যমে দেশের পরিস্থিতির উপর নজর রাখছি। মাত্র 2 দিন আগে আমি একটি ভিডিওতে জেনজিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম। 25 বছর পর যদি এই প্রজন্ম দেশের দায়িত্ব কাঁধে তুলে নেয়, তাহলে ভবিষ্যৎ কি হবে সহজেই অনুমান করা যাচ্ছে। আরও বলেন, বিভিন্ন বিষয় দেখার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। অনেকেই আমার সঙ্গে সহমত। প্রশ্ন ফাঁসের প্রকৃত সমস্যার জন্য যারা রাস্তায় নেমেছিলেন তারা প্রকৃত আন্দোলনকারী নন, তাদের রাস্তায় নামানো হয়েছিল। যারা এই তরুণ সম্প্রদায়কে উস্কানিমূলক কাজে উদ্বুদ্ধ করেছেন
তাঁদের মূল এজেন্ডা সরকারকে বিতাড়িত করা। আরশোলা কটাক্ষ করে আক্রমণ শানিয়েছেন শক্তিমান। বিশেষ করে যেভাবে তারা অশালীন ভাষা প্রয়োগ করেছে। এই আন্দোলন কখনোই নিট প্রশ্ন ফাঁসে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের জন্য ছিল না, এটা ছিল একটা স্পন্সর করা প্রতিবাদ। মোদির উদ্দেশ্যে বিক্ষোভকারীদের অশালীন মন্তব্য প্রসঙ্গে বলেন, এ ধরনের অশালীন ভাষা ব্যবহার করে তারা কখনোই নিট প্রশ্ন ফাঁসে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের প্রকৃত প্রতিনিধি হতে পারে না। এরা সবাই নিজেদের বিকিয়ে দিয়েছে। ভবিষ্যতে চাকরি পাওয়া বা ভিসা পাওয়ার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে পারে। তাই নিজের ভবিষ্যৎ নষ্ট হওয়ার আগে এই পথ থেকে সরে আসো, এমনটাই দাবি তার। যদিও প্রতিবেদনে বক্তার বক্তব্য তার নিজস্ব, এর সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের কোনো দায় নেই। স্বামীকে কর্মসূত্রে অস্ট্রেলিয়া যেতে হয়েছে। সংস্থার কড়া নিয়ম, কোনোভাবেই ওরা ব্যবহার করতে দিচ্ছে না ফোন। গোটা দুটি বছর ধরে পরিবার, আত্মীয় স্বজন সকলকে একথা বলে বেরিয়েছেন স্ত্রী। এরপরই গত বৃহস্পতিবার একেবারে অপ্রত্যাশিতভাবে গোটা ঘটনা মোড় নিল ভয়ঙ্কর হত্যাকাণ্ডের। ঘটনাটি ঘটেছে গুজরাতের জামনগরে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম জিগ্নেশ মাভাডিয়া। গত বৃহস্পতিবার পুলিশের খোঁড়াখুড়িতে একটি কারখানায় কংক্রিটের মেঝের 12 ফুট নিচ থেকে উদ্ধার হয় জিগ্নেশের কঙ্কালসার দেহাবশেষ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ গোটা ঘটনার সঙ্গে বলিউডের জনপ্রিয় থ্রিলার ছবি দৃশ্যমের কাহিনীর আশ্চর্য মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। পুলিশের অভিযোগ, পৃথ্বী তাঁর প্রেমিক নীলেশ কচ্ছাটিয়া এবং নীলেশের বন্ধু বলবীর বর্মার সঙ্গে মিলে জিগ্নেশকে খুন করেন। এরপর সন্দেহ এড়াতে সকলকে জানানো হয় জিগ্নেশ অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন এবং তাঁর সংস্থা ফোনে যোগাযোগের অনুমতি দেয় না। তবে সেই গল্পে ফাটল ধরে যখন জিগ্নেশের এক খুড়তুতো ভাই অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা করে। তাঁর ঠিকানা ও যোগাযোগের নম্বর জানতে চান। পৃথ্বী কোনো তথ্যই দিতে না পারায় পরিবারের সন্দেহ বাড়তে থাকে। এরপরই চলতি বছরের 26শে জুলাই জিগ্নেশের ভাই থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে গত পুলিশ 30শে জুলাই জামনগরের একটি কারখানার চত্বরের কংক্রিট ভেঙে প্রায় 12 ফুট নিচ থেকে দেহাবশেষ উদ্ধার করে। পুলিশ ইতিমধ্যে পৃথ্বী তাঁর প্রাক্তন প্রেমিক বলে দাবি করা নীলেশ কচ্ছাটিয়া এবং বলবীর বর্মাকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিভাবে খুন? পুলিশের দাবি, পৃথ্বীর সঙ্গে নীলেপের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই দুজনে মিলে জিগ্নেশকে হত্যার ছক কষেন। অভিযোগ যে 2024 সালের 31শে মে রাতে মদ্যপানের আসরের নাম করে জিগ্নেশকে জামনগরের একটি শিল্পাঞ্চলে সেরে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সায়ানাইড মেশানো মদ পান করানো হয়। বিষক্রিয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সহকারী পুলিশ সুপার প্রতিভা জানান, অভিযুক্তদের উপস্থিতিতে ঘটনাস্থলের পুনর্গঠন অর্থাৎ ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করা হয়। এরপরেই খনন কাজ চালিয়ে জিগ্নেশের বলে সন্দেহ করা কঙ্কাল উদ্ধার হয়। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে। তোলাবাজি নিয়ে নেতাকর্মীদের সাবধান করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন, বেঁধে দিলেন সময়ও। রাজ্য বিজেপির সভাপতি স্বীকার করলেন, তোলাবাজি এখনো পুরোপুরি বন্ধ করতে পারেননি তারা। কারাই তোলাবাজি করছেন সে কথাও বললেন। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপ করছেন। শ্রমিকের পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও তোলাবাজি নিয়ে কড়া বার্তা দিলেন। তোলাবাজি বন্ধ করতে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানালেন দিলীপ। শনিবার রাজারহাটে আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে উদ্যমী সমাগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক। সেখানেই তোলাবাজি বন্ধে কড়া বার্তা দিলেন। বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। সরকারের এখনো 3 মাস হয়নি। নানা সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু সরকার, কিন্তু তোলাবাজি পুরোপুরি বন্ধ করা যায়নি। জানিয়ে দিন শ্রমিক বলেন, সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি যদি আমার দলের পক্ষ থেকে দাঁড়িয়ে আপনাদের বলি আমি সমস্ত জায়গায় তোলাবাজি বন্ধ করে দিতে পেরেছি, তাহলে ভুল বলছি, বিচ্যুতি আছে। একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গিয়েছে, একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিবর্তন হয়ে গিয়েছে, বদল হয়ে গিয়েছে এমন নয়। এরপরই তিনি বলেন, কেউ 4 ঘন্টার মধ্যে শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন। আমাদের দলেরই কারোর মধ্যে সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায় এতদিন ছিল, সেগুলো এখন ফুটে বেরিয়েছে। সে কারো সঙ্গে যোগ দিয়েছে, এটা অস্বীকার করলে মিথ্যাচার হবে। আমরা দলের পক্ষ থেকে চেষ্টা করছি সেটাকে নিয়ন্ত্রণ করার। বিজেপিতে যোগ দিয়ে তোলাবাজি মন্তব্য নিয়ে পরে ব্যাখ্যা দেন শ্রমিক। বলেন, দলের নাম নিয়ে তোলাবাজি করছেন, দলে কেউ আসেননি, আমরা গ্রহণ করিনি। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটার ব্যবস্থা নিচ্ছেন। তোলাবাজি নিয়ে কড়া বার্তা দিলীপ ঘোষেরও। শ্রমিককে সমর্থন করে তোলাবাজি নিয়ে কড়া বার্তা দিলেন দিলীপ ঘোষও। বলেন, এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি হয়ে উঠেছে। এই সংস্কৃতি তো রাতারাতি পরিবর্তন হয় না। আমাদের কাছেও খবর আছে এবং এর জন্য আমি আমার পার্টির লোকেদের বিরুদ্ধেও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। এই সংস্কৃতি বন্ধ করা আমাদের চ্যালেঞ্জ। এই সংস্কৃতি বন্ধ করব। আইন শৃঙ্খলার সমস্যার সমাধান করা, তোলাবাজি সিন্ডিকেট বন্ধ করা, এটা রাতারাতি হবে না। এটা বন্ধ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তার জন্য একটু সময় লাগবে। সাধারণ মানুষেরও সহযোগিতা করা দরকার।
তাদের কাছে আবেদন করব, সরকারি মহলে জানান, পুলিশকে জানান, চেপে যাবেন না, ভয় পাবেন না, আমরা সঙ্গে রয়েছি।